যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি যখন উঠল তখন বিএনপি কোনো রোল প্লে করেনি 2 দিন। অর্থাৎ রাজনীতির একটা বড় বিষয়ে বিএনপি কোনো ডিসিশন নেয়নি এবং বিএনপিকে ছাড়াই আন্দোলনের মুখে অথবা সাজানো নাটকের মাধ্যমে এই ডিসিশনটা বাস্তবায়ন হয়। এর ফলে বিএনপি তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলেছে। দাঁত আছে কিন্তু কামড় দিতে পারলো না। তার প্রতিফলন হলো পরবর্তীতে মেয়র নিয়ে এত বড় আন্দোলন, এত কিছুর পরেও মেয়র কিন্তু আর নিয়োগ হলো না। এখন ডক্টর ইউনূস স্যার প্রবাদতুল্য ব্যক্তি, তার সম্পর্কে ব্যক্তিগতভাবে অনেক জানি। তার অসাধারণ ক্যারিশমা আছে, অসংখ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস আছে, অসংখ্য অ্যাচিভমেন্ট আছে। উনি আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনাকে দিয়ে কিছু লোকজন কিছু হীন কামনা বাসনা চরিতার্থ করার জন্য ওনাকে ব্যবহার করা হচ্ছে। দেশটা ডিএস্টাবলিশডের দিকে যাচ্ছে, দেশটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে। এবং যদি ডিসেম্বরে ভোট হয়, আমি তো ডক্টর ইউনূসের কোনো অসুবিধা দেখি না, মার্চে হলে কোনো অসুবিধা দেখি না। কিন্তু জুনটা উনি কেন ইনসিস্ট করছে, এটার আমি কোনো যৌক্তিক কারণ পাই না। জুনে বাংলাদেশে বন্যা হয়, বৃষ্টি হয় এবং এই সময় 20% এলাকায় ভোট করা সম্ভব না। তো একবার জুনে গেলে এটা আবার চলে যাবে পরের বছর ডিসেম্বরে। এটা হলো বিএনপির আশঙ্কা। তাতে কোনো অসুবিধা ছিল না যদি ইউনূস স্যার চমৎকার একটা টিম দিয়ে সকলকে সাথে নিয়ে দেশ চালাতেন। উনি তো সকলকে সাথে নেননি, প্রথমেই বিশাল অংশকে বাদ দিয়েছেন। এখন তারপরে আন্দোলনকারী অংশের মধ্যে বিএনপিকে কোণঠাসা করে রাখবেন। আওয়ামী লীগ না থাকে এদের পারস্পরিক গুরুত্ব কমে যাবে, পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং হানাহানি একজন আরেকজনের মধ্যে বাড়বে। মাঠেও জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, মাঠে আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপির ব্যাপক দ্বন্দ্ব হচ্ছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি বিএনপি জেদ করে যে আমি ডিসেম্বরে ভোট চাই, আর ডক্টর ইউনূস স্যার যদি বলে আমি জুনের আগে ভোট দেবো না বা জুন পর্যন্ত দেখব, এই এক্সটেনশনটা তিনি কিভাবে নেবেন? প্রথমত তার কোনো রাজনৈতিক দল নাই, তার অতি স্বাদের এনসিপি দাঁড়াতে পারবে না। কারণ এনসিপির কিছু কিছু সদস্যের বিরুদ্ধে বিগ টাইম করাপশনের অভিযোগ চলে আসছে এবং একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এই অভিযোগগুলো সত্য অনেক ক্ষেত্রেই এনসিপি বা আন্দোলনকারী অন্যদের মধ্যে। এবং বিপ্লবী সকলের শ্রদ্ধাভাজন থাকে, কিন্তু বিপ্লবীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে তখন সে বিপ্লবকে পরিত্যাগ করেছে অলরেডি, আর বিপ্লবও তাকে পরিত্যাগ করে ফেলেছে। বাংলাদেশে বিপ্লবীর কিন্তু অভাব হয় না, বাংলাদেশে সব ধরনের লোক আছে, শুধু সৎ রাজনীতিবিদ নাই। এইখানেই এই এনসিপি প্রথমেই হোঁচট খেয়ে গেছে। দ্বিতীয়, এনসিপিকে দিয়ে কী করা হচ্ছে? এনসিপি বা অন্য যারা আন্দোলন করেছে তারা পজিটিভ ফোর্সের থেকে তারা অবস্ট্রাকশন ফোর্স হিসেবে কাজ করছে। আজিজ ভাই আছেন, আমাদের বিসিস স্যারও আছেন। তো জিয়াউর রহমানের সময় কিন্তু ভোট সবাই দাবি জানাচ্ছিল, তখন ভাসানী বললো এখন ভোট হবে না। ভাসানীর এক কথায় কিন্তু ভোটটা পিছিয়ে যায়। অর্থাৎ ভোট না করার জন্য কিছু ফোর্সকে রাখা হয়, কিছু রাজনীতিবিদকে রাখা হয়। এনসিপির এখন একমাত্র দায়িত্ব হচ্ছে ভোটটাকে পিছিয়ে দেয়া। এখন যদি জুন পর্যন্ত উনি থাকতে চান বা আরও লম্বা সময় ভোট ছাড়া থাকতে চান, তাহলে দেশে যুদ্ধ লাগাতে হবে, সিভিল ওয়ার, অথবা মায়ানমারের সাথে, অথবা আরাকানের সাথে, অথবা ভারতের সাথে। সেরকম আলামত দেখা যাচ্ছে, সেরকম প্রভোকেশন দেখা যাচ্ছে এবং এছাড়া এক্সটেনশন পাবেন না। দ্বিতীয়, উনি বিএনপিকে দুর্বল, ওনারা মানে এই সরকার বিএনপিকে দুর্বল করবে, চেষ্টা করবে নানাভাবে। বিএনপিকে দুর্বল করবে, সেনাপ্রধানের সাথে দূরত্ব আছে, সেনাপ্রধানকে দুর্বল করবে, রাষ্ট্রপতিকে দুর্বল করবে। এই 3টি জিনিসকে ক্র্যাশ না করলে এই সরকার এক্সটেনশন পাবে না। যখন এই 3টি জিনিসকে উনি ক্র্যাশ করার এই সরকার ক্র্যাশ করার চেষ্টা করবে, তখন এই 3টি শক্তি কিন্তু অটোমেটিক্যালি আরও অনেক শক্তির সাপোর্ট পেয়ে যেতে পারে। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন পেতে পারে, অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হতে পারে। যখন মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হয়ে রাস্তায় নামবে, এই পুলিশ আগে বিরোধী দলকে দমন করেছে, আর কোনোদিন রিসেন্ট টাইমে বিরোধী দল কিন্তু দমন করবে না, কারণ এর দায়টা ভয়াবহ। আর্মি নিউট্রাল ভূমিকা পালন করবে, বিজেপি নিউট্রাল ভূমিকা পালন করবে, তাহলে সেই আন্দোলন কিন্তু ব্যাপক হবে, ব্যাপক উইথ বিএনপির সাপোর্টে। তখন সেই আন্দোলনটাকে ক্র্যাশ করার একটাই উপায় থাকবে, তখন এই সরকার বলবে ছাত্রদেরকে, আন্দোলনকারী অথবা জামাতকে অথবা শিবিরকে ক্র্যাশ করো। তখন এই আন্দোলনকারী অংশের মধ্যেই অটোমেটিক একটা সিভিল ওয়ার হয়ে যাবে। এর বাইরে তো অঙ্কে আমি আর কিছু দেখি না। এখন ডিসেম্বরে যদি একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে যায় এবং সেখানে ইলেকশনের আগে যদি একটা চার্টার হয়, এই রিফর্মগুলো নেক্সট গভর্নমেন্ট ফলো করবে এবং এই দল জনপ্রিয়তার ভিত্তিতে এরকম আসন পাবে। উচ্চ কক্ষটা এমন হবে সেখানে বিপ্লবীর মধ্যে যারা পচে গেছে তাদের লায়াবিলিটি নেক্সট গভর্নমেন্টের নেওয়া উচিত না। কিন্তু যারা সততার সাথে রাখতে পেরেছে, যেমন উমামা সততার সাথে রাখতে পেরেছে, আমরা নাইট সাহেবকেও দেখি যথেষ্ট ডিসেন্ট কথাবার্তায়, উনি ম্যাচুড হয়ে গেছেন, ওনাদেরকে যদি রাখা হয় তাহলে ওনাদের একটা অংশগ্রহণ থাকলো। ডক্টর ইউনূস স্যার কী চাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশকে, তাকে সে সুযোগ দেওয়া উচিত। উনি যদি 4-5টা মন্ত্রণালয় চালাতে চান চালাতে পারেন। এভাবে একটি কম্প্রোমাইজ সমঝোতা না করলে আপনি বিএনপিকে তুচ্ছ করবেন, আপনি আর্মিকে তুচ্ছ করবেন। ডক্টর ইউনূস স্যারের পদত্যাগ আসছে কখন? যখন সেনাপ্রধান বলল ডিসেম্বরের মধ্যে ভোট হওয়া বাঞ্ছনীয়। ইমিডিয়েট রিয়াকশন এটা, এবং এর মাধ্যমে কিছু অংশকে উনি এক করে ফেলেছেন। এখন কিছু অংশের মধ্যে কে আছে? আজকে ফেসবুকগুলো দেখছি যে সংস্কার শেষ করে দিচ্ছি, সংস্কারগুলোতে কার কি মত? এক পাশে এনসিপি, এক পাশে জামাত, আরেকদিকে বিএনপি। এই 3টার বাইরে বাংলাদেশের কোনো দল নেই, কোনো মত নাই। বিএনপিকে কোথায় নামানো হচ্ছে বিএনপি কি বুঝতেছে? কিছুদিন পরে এই সরকার বলবে 3টি প্রধান দলের মধ্যে 2টি ইলেকশন চাচ্ছে না।
তিনটি প্রধান দলের মধ্যে দুটি দল এইসব চাচ্ছে না, বিএনপি কথা আমরা শুনবো না। যখন ঘটবে, বিএনপিকে যদি আপনি অপোনেন্ট হিসেবে নিয়ে নেন, এতগুলো ইন্টারনাল ফ্রন্টে আপনি যুদ্ধ করবেন, কনফ্লিক্ট বাড়াবেন, যেখানে আপনার নিজস্ব কোনো দল নাই, এটা কলাপস করবে। এটা কলাপস করবে এবং ভয়াবহভাবে কলাপস করবে। আমি মনে করি এখনই ঐক্যমত সৃষ্টি করা প্রয়োজন। আদারওয়াইজ ডক্টর ইউনূস স্যারের মতো বিশাল ব্যক্তিত্ব, উনি যেখানে আরেকটা নোবেল পাওয়ার যোগ্য, সেখানে তার নোবেল নিয়ে একসময় অস্বস্তির সৃষ্টি হবে অং সান সুকির মতো। কারণ এই যে বললাম, যখন আন্দোলনগুলো হবে, এগুলোকে ক্র্যাশ করার জন্য রক্ত ঝরবে, সে রক্তের দায় ওনাকে নিতে হবে। ডক্টর ইউনূস স্যার রাজনৈতিক দলগুলোর সাথে মানসিক সম্পর্ক করতে পারেন নাই, কিছু তো করার নাই। সেক্ষেত্রে একটা শুদ্ধাচার করা উচিত ছিল দলের ভিতরে। এই 8 মাসে সবগুলো রাজনৈতিক দল সংস্কার হওয়া উচিত ছিল, হয়ে পরিশীলিত হয়ে তাদের দিয়ে ভোট করে পরিশীলিত সংসদ হওয়া উচিত ছিল। সেই পরিশীলনের দিকে না গিয়ে একটা যুদ্ধ, একটা ঘোট পাকানো, একটা করিডোর, একটা বন্দর, একটা আভ্যন্তরীণ সংকট, একটা হুঙ্কার, হ্যাঁ, একটা বিক্ষোভ, একটা মঞ্চ। শাহবাগ, আজকে শাহবাগ দিয়ে আমি আসছিলাম, কোনো ট্রাফিক ছিল না, 1.5 ঘন্টা শাহবাগে আটকা ছিলাম, ট্রাফিক পুলিশ চোখে পড়ে নাই। দেশ তো চলছে না, দেশ চলবে না, দেশ চালাতে পারবে না এভাবে, এমার্জেন্সি দিতে হবে প্রয়োজনে। এবং তখন সেনাবাহিনীকে সাথে নিয়ে দেখুন, সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে থাকলে, যখনই আপনি ভোট ছাড়া কোনো সরকার আসছে, দেশ চলবে না, দেশের মানুষ খেপে যাবে, দুর্ভিক্ষ হবে, এবং দেশের মানুষ একবার ভয়ঙ্কর মানে আন্দোলনের দিকে চলে যাবে যে কোনো সময়। এবং এটা একটি দরিদ্র দেশ, এখানে টাকা দিয়ে আন্দোলন করানো যায়, প্রমাণিত। আন্দোলনের মডেলের মধ্যে এটা আছে, মানুষের কাজ নাই, ডেইলি কাজ নাই, কি করব, আন্দোলন করব। এভাবে 1 কোটি লোককে নামানো সম্ভব, 50 লাখ লোককে নামানো সম্ভব। সেটা যখন নেমে যাবে আর পুলিশ যখন গুলি করবে না, তখন কি হবে? বিশাল অচল অবস্থা হয়ে যাবে। কি করলে এটা সমাধান হবে? ইনক্লুশন, অন্তর্ভুক্তি, সবাইকে এক টেবিলে নিয়ে আসা এবং বিচার করা। হত্যাকারীদের বিচার করতে পারেননি আপনি, ডাইরেক্ট হত্যাকারীর এভিডেন্স আছে, এদেরকে 6 মাস 3 মাসে বিচার করা যেত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিলেই বিচার হয়ে যেত। 1/11-এর সময় কতগুলো বিচার হয়েছে, 3 মাসেই বিচার হয়ে গেছে। দুর্নীতির মামলা, এত সহজ মামলা, একটা ট্যাক্স ফাইল দেখলেই একটা লোকের দুর্নীতি প্রমাণ হয়ে যায়, যে তার বাড়ি আছে, ট্যাক্স ফাইলে নাই, ব্যাস তাকে 5 বছর 10 বছর সাজা দিয়ে আপনি ডিসকোয়ালিফাই করতে পারতেন। চিহ্নিত 100